এভরিওয়ান, আমি মাম্পি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি। আজকে যে ব্লগটি শেয়ার করছি আপনাদের সাথে, এটি হলো সোমবারের ব্লগ। সোমবার তখন সকাল, ঘড়ির কাঁটায় 6:30টার মতো বাজে। অনেকটা আগেই ঘুম থেকে উঠে পড়েছি, আমার ছেলের যেহেতু পরীক্ষা ছিল সেই কারণে। তো ঘুম থেকে উঠে নিজে ফ্রেশ হয়েছি আর তারপরে সোজা কিচেনে এসেছি ছেলের জন্য টিফিনটা বানাতে। আজকে ওকে টিফিনে পরোটা দিয়ে দিব, আর সঙ্গে এই দেখো মশলা পনিরটা বানাবো। আর এটা মাইক্রোওয়েভে বানাবো, যেহেতু রান্নাটা বসিয়ে দিয়েছি, ও ভাত খেয়ে যাবে। ডাল ভাত এদিকে বসিয়ে দিয়েছি ওর খেয়ে যাওয়ার জন্য, সেই জন্য আমি মাইক্রোওয়েভেই পনিরটা বসিয়ে দিলাম। তোমরা হয়তো অনেকেই ভাববে যে এখন আবার কিসের পরীক্ষা, এখন তো কোনো পরীক্ষা নেই। আমার ছেলে যেহেতু ক্লাস 8-এ পড়ে, আসলে সিবিএসই বোর্ডের যারা স্টুডেন্ট তারা জেনে থাকবে যে ওদের এখন প্রত্যেক মাসেই পরীক্ষা হয়, প্রত্যেক উইকে পরীক্ষা হয়। তো সেই জন্যই সেই পরীক্ষাগুলোই ওর চলতে থাকে। আর আমি ওই জন্য প্রায় প্রত্যেক দিনে ব্লগেই বলি আজকে ওর পরীক্ষা আছে। আমাকে একটা দিদিভাই জিজ্ঞেস করেছিল যে তোমার ছেলে কিসে পড়ে, এখন কিসের পরীক্ষা, ওই জন্য আমি বললাম, তোমাদের সাথে শেয়ার করলাম। কথা বলতে বলতে পনিরটা আমার রান্না করা হয়ে গেল, আর টিফিন বক্সে প্যাক করে দিয়েছি। দুটো ডাব্বাতে দিলাম, একটাতে পনির দিয়েছি আর একটাতে পরোটা দিয়েছি। তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হলো না, অফ ক্যামেরায় ওটা করে নিয়েছি। আর ব্যাগের মধ্যে টিফিন বক্স, জলের বোতল সব কিছু দিয়ে দিলাম। ওর খাওয়াও হয়ে গেল, এবারে ও পরীক্ষা দিতে বেরিয়ে গেল টাটা বাই বাই করে। আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম আর রোদ্দুর দিয়েছে, ও তো পুরো অস্থির হয়ে গেছে। আর কিছু করার নেই, ওদের স্কুলে ক্লাসরুমগুলোতে এসি কুলার কোনোটাই নেই, পাখা চলে। গরম তো প্রচণ্ড পরিমাণে লাগে, আর তার মধ্যে ওর ক্লাসরুমটা আরও টপ ফ্লোরে, প্রচণ্ড গরম লাগে। ও বলে মা থাকা যায় না। তো কিছু করার নেই, পরীক্ষার দিনগুলোতে তো যেতেই হবে, নইলে হয়তো যেত না এতটা গরমে। তো বেরিয়ে যাওয়ার পরে আমি চিয়া বীজ ভেজানো জলটা খেয়ে নিয়েছি আগে, প্রচণ্ড পরিমাণে খিদা পেয়েছিল। আর তারপরে দেখো টুকিটাকি যে বাসনপত্রগুলো ছিল সেইগুলো বেসিনে জড়ো হয়েছিল, এইগুলোকে মেজে ধুয়ে উপর দিয়ে দেবো। তারপরে ধীরে ধীরে রান্নাবাড়ির যোগাযন্ত্র করব। বাসন মাজতে গিয়ে হাতের অবস্থা পুরো খারাপ হয়ে গেল, এত গরম জল বেরোচ্ছিল কি বলবো বন্ধু। এর আগের দিনে ভিডিও দিয়ে সুপর্ণা কমেন্ট করেছিল, তোর ভিডিও আমার অনেক ভালো লাগে, খুব সুন্দর। সুপর্ণা অনেক অনেক ধন্যবাদ। আর একটি বোন কমেন্ট করেছিল রিঙ্কি দেবনাথ নামে, যে অসাধারণ সুন্দর হয়েছে দি ভাই তোমার ভিডিওটা, তোমার ভিডিও দেখে অনেক মোটিভেট হই, লাভ ইউ। রিঙ্কি তোমাকেও অনেক অনেক ভালোবাসা, তুমি ভালো থেকো। আগের দিন বাজার থেকে আমার হাজব্যান্ড একটা মোচা এনেছিল, অনেক দিন যাবৎ মোচা খাওয়া হয়নি। তো রাত্রিবেলা বসে বসে আমি মোচাটা ছাড়িয়ে রেখেছিলাম, আর এখন বের করে দেখো গোটা গোটা মোচাগুলোকে ধুয়ে একটু জল ঝরাতে দেবো। তারপরে ওপরের ঘরে দৌড়ে যাব, কারণ বিছানা তোলা হয়নি, ফুল তোলা হয়নি, কোনো কাজই উপরের ঘরে কমপ্লিট হয়নি। তো এই দিকের কাজগুলো কমপ্লিট করে নিলাম, এখন ওপর থেকে আসি, তারপরে আবার রান্নাবাড়ি করব। তো দেখো আমি চলে এসেছি নিজের ঘরে, আর এবারে বিছানাগুলোকে গুছবো। আর এই যে ব্ল্যাঙ্কেটগুলো দেখে তোমরা হয়তো অনেকে ভাববে এত গরমে ব্ল্যাঙ্কেটগুলো কি করে। আসলে কি বলো তো, আমার একটা খুব বাজে অভ্যেস আছে, যত গরমই হোক না কেন পাখা চললে বা এসি চললে আমার কোনো একটা ঢাকা দরকার, আর সেটা যদি পাতলা ব্ল্যাঙ্কেট হয় তাহলে খুবই ভালো। তো এই জন্য আমার ব্ল্যাঙ্কেটগুলো সবসময় বাইরেই থাকে, ঠান্ডা বোধ হয়, আমার ঢাকা নিতেই হয়, ঢাকা ছাড়া আমার ঘুমটা যেন আসতেই চায় না। সবার প্রথমে ফুল তুলতে গিয়েছিলাম ছাদে, আর সেই জন্য নাইটিটাকেও চেঞ্জ করে নিয়েছি, আর তারপর বিছানা তুলতে শুরু করলাম। যখন প্রচণ্ড পরিমাণে রোদ্দুরের তাপ থাকে তখন আমি কি করি, জানালার পর্দাগুলোকে টেনে দিই। এতে কি হয়, বাইরের তাপটা ঘরের ভেতরে আসে না, ঘরটা অনেকটাই ঠান্ডা থাকে। আর যদি জানালাগুলো সব খুলে দিয়ে থাকি, রোদ্দুরের তাপে ঘরটা যেন পুরো আগুনের গোলা হয়ে যায়। আর ওপরের ঘরগুলো তো এমনিই প্রচুর পরিমাণে গরম হয়। এখন প্রায় 10:30টার মতো বাজে, সকালবেলা থেকে পুরো টানা এতক্ষণ অবধি কাজ করেছি, তো শরীরটা যেন আর নিচ্ছে না, মনে হচ্ছে যে একটু রেস্ট না নিলে আর পারবোই না। ভেবেছিলাম আজকে ডাল আর মোচার ঘন্ট কিছু একটা ভাজা করব। তো আমার হাজব্যান্ড ফোন করে বললো ফ্রিজে অনেকগুলো মাছ রয়েছে, মাছগুলো রান্না করে ফেলো, যে কোনো একটা মাছ, কারণ অনেক দিন থেকে রয়েছে। তো আমি ভুলে গেছিলাম কি কি মাছ রেখেছি, তো বের করে দেখলাম কি কি আছে না আছে। দেখছিলাম কাতলা মাছ রয়েছে, আর চাপিলা মাছ রয়েছে, আর ওই ল্যাটা মাছ রয়েছে। তো ভাবলাম চাপিলা মাছটাই আজকে রান্না করি, আলু বেগুন দিয়ে গামাখা করে একটু ঝোল করি, আর বাকি দু ধরনের মাছটা ফ্রিজে আবার রেখে দিলাম। তো মাছটাকে বের করে নিলাম, তারপরে আমি খাওয়া দাওয়া করব। আর এদিকে ভাবছি ভাতটাকেও বসিয়ে দিই, ভাত হতে থাকবে, ততক্ষণে আমার ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে যাবে। ব্রেকফাস্টে আজকে আর ওটস খাবো না, ভাবছি একটা হেলদি ব্রেকফাস্ট করব, যদিও ওটসটাও অনেকটা হেলদি। তো প্রত্যেক দিন আমি ওটস খাই, তো ব্রেকফাস্টে খেতে খেতে মাঝে মাঝে একটু অরুচি চলে আসে।
তাই মাঝে মাঝে একটু আমি চেঞ্জ করি খাবারটা, কখনো একটু তরকারি মুড়ি খেয়ে নিই বা কখনো একটু হয়তো চাউমিন বানিয়ে খেয়ে নিলাম হালকা অল্প তেলে, মাইক্রোওয়েভে বানিয়ে নিই, তাহলে সেটা তো হেলদি হয়ই। আর যখন আমি চাউমিনটা খাই ময়দার কিংবা আটার চাউমিনটা একটু কম খাই ব্রেকফাস্টে, আমি রাইস চাউমিনটাই খেয়ে থাকি। আর রাইস চাউমিনটা তো খেতে খুব ভালো লাগে আর অ্যাসিডিটির কোনো সমস্যা হয় না আমার। দুখানা ড্রাগন ফল ছিল, তার মধ্যে একটা খেয়েছিলাম আর একটা পুরো পড়ে রয়েছিল, তো সেখান থেকেই এক ফালি নিয়ে কেটে নিলাম আর সঙ্গে একটা ডিমের পোচ করে নিলাম। আর আমার হাজব্যান্ড কি করেছে, বাবুকে দিয়ে এসে আমার জন্য চিয়া বীজ ভিজিয়ে ফ্রিজে রেখে দিয়েছে, নিজেও একটু খেয়েছে, খুব পিপাসা লেগেছিল, আর আমার জন্য হাফটা রেখে দিয়েছে। তো জানে না যে আমি সকালবেলা উঠে চিয়া বীজটা খেয়ে নিয়েছি। আমি পরে বলছি আমি তো খেয়ে নিয়েছি চিয়া বীজ, তুমি আবার ভিজিয়ে দিয়েছো? তো বলছে কি আছে খেয়ে নাও। তো আবার দেখো চিয়া বীজটা নিয়ে বসেছি, কোনো অসুবিধে নেই, দুবার খেলে কোনো ব্যাপারই না, তবে খুব একটা বেশি খেতে চাই না, আমি একটু অল্প পরিমাণে খাই। নিরিবিলিতে বসে পাখাটা চালিয়ে দিয়ে নিজের মনে ব্রেকফাস্টটা কমপ্লিট করছি। একটু রেস্ট না নিলে আর আমি পারবোই না কাজকর্ম করতে। তো এদিকে টুকটুক করে রান্নাগুলো এগোচ্ছে, মানে ভাত হচ্ছে, তো ভাতটা হতে একটু দেরি হয় বন্ধু। আজকাল জানি না কেন চালটা এতটা পরিমাণে শক্ত যে ভাত হতে এত দেরি হচ্ছে, যা মানে কি বলবো, ফট করে যে ভাতটা হয়ে যাবে তা না। আমি তো মাঝে মাঝে ভাবছিলাম কিরে বাবা, এগুলো কি সত্যিই ভালো চাল না কি চাল, আমি তো নিজেও অবাক হয়ে যাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া শেষে আবারও কাপ প্লেটগুলোকে মেজে নিয়েছি, আর এবারে দেখো মোচাগুলোকে একটু কুচি কুচি করে কেটে নেব, যেহেতু মোচার ঘন্ট করব, আর মোচার ঘন্ট তো সবসময় ঝুড়ি 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 করে কেটে নিতে হয় মোচাটা। তো চলো তাড়াতাড়ি করে মোচাটাকে কেটে নিই। আর ওইদিকে আলুটাও কেটে রেখেছি আমি ডুমো ডুমো করে, আলু টমেটো নিরামিষ করেই করব মোচার ঘন্টটা, আজকে চাল দিয়ে করব না। আমার শ্বশুরবাড়িতে না আমার শাশুড়ি মা ওই মোচার ঘন্ট গোবিন্দভোগ চাল দিয়ে করতো, পোলাও টাইপের, ওটা খেতে বেশি পছন্দ করে আমার হাজব্যান্ড, আর এরকমভাবে অতটা পছন্দ করে না। কিন্তু এই মোচাটা যেহেতু বিচা কলার মোচা না, এমনি কী যেন কলার মোচা, খুব একটা টেস্টি না, একটু কষ্ট কষ্ট রয়েছে, তিতো না কিন্তু একটু কষ্ট কষ্ট হয়েছিল। তো অতটা গন্ধ নেই কিন্তু খেতে খারাপ হয়নি, খুব ভালো হয়েছিল। গরম মশলা বেটে দিয়ে বেশি করে ঘি দিয়ে একদম নিরামিষ মাখা মাখা কষা কষা করে করেছি। আর এই দেখো আমার মোচাটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে দুটো তিনটে চেরা কাঁচা লঙ্কা দিলাম, কাঁচা লঙ্কার ফ্লেভারটা তো অনেক ভালো লাগে আমার। আর এইবারে মাছগুলোকে ভেজে নেব, চাবিলা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর আলু আর বেগুনটা কাটা হয়নি, আলু বেগুনটা কেটে তারপরে ঝোলটা রান্না করব। মশলা ফ্রিজে কড়াই রয়েছে। এই মাছগুলোকে আমাদের এদিকে তো চাপিলা মাছ বলে, আবার কেউ কেউ এগুলোকে ছোট্ট মানে চুনো খয়রাও বলে, জানি না এটা কি মাছ, আবার কেউ কেউ বলে ছোট ছোট ইলিশ মাছের বেবি। এই মাছগুলো আমি খুব পছন্দ করি, গরম গরম ভাজা খেতেও খুব ভালো লাগে, আর এরকম আলু বেগুন দিয়ে যদি একটু গামাখা ঝোল হয় তাহলে তো আরও টেস্টি লাগে। তো আমার কাছে আজকে খুব একটা বেশি বেগুন ছিল না, তবে বেগুনগুলো কচি কচি ছিল, ওই দুটো কি তিনটে বেগুন ছিল, তাই দিয়ে আমি দেখো তাড়াতাড়ি করে হালকা পাতলা করে ঝোলটা কমপ্লিট করে নিলাম রান্না। আর এইদিকে স্ল্যাবগুলোকে ভালো করে মুছে নেব, গ্যাস ওভেনটাকেও মুছে নেব, তেলগুলো তো ছিটেমিটে আসে একটু, তো ডিপ ক্লিন করি না, তোমরা জানো, আমার ব্লগ যারা তোমরা ডেলি দেখো যে আমি রাত্রিবেলায় কিচেনটাকে ডিপ ক্লিন করি আর দুপুরবেলাতে হালকার ওপর দিয়ে মুছে নিই। তো সমস্ত মোছা কাচা কাজ কমপ্লিট। এবারে ঘর বাড়িগুলোকে ঝাড়ু দিয়ে নেব, নিচের ফ্লোরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ওপরে ঘরগুলো ঝাড়ু দিলাম, এবারে সিঁড়িগুলোকে ঝাড়ু দিয়ে নেব। বেশ কিছুদিন আগের একটা ভিডিওতে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে তুমি কি প্রত্যেক দিন সিঁড়ি ঝাড়ু দাও? হ্যাঁ গো দিদিভাই, আমি প্রত্যেক দিনই সিঁড়িটা ঝাড়ু দিয়ে থাকি, ঘর বাড়ির সঙ্গে সিঁড়িটাও আমি প্রত্যেক দিন ঝাড়ু দিই। দুপুরবেলা সমস্ত কাজকর্ম কমপ্লিট করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, প্রচণ্ড পরিমাণে গরম, আর গোলু স্কুল থেকে আসার পরে ওকেও খেতে দিয়েছি, আর এখন হলো সন্ধে লাগা লাগা হয়ে গেছে প্রায়। তো পশ্চিম দিকের আকাশটা যে কি সুন্দর লাগছিল, পুরো লাল হয়ে রয়েছিল, আমি একটু তোমাদের জন্য ক্যামেরা ক্যাপচার করলাম। আর গোলু পড়তে গেছিলো, তো ওকে পড়তে দিয়ে আমি আর আমার হাজব্যান্ড দেখো রাস্তায় রথ দাঁড়িয়েছিল, মানে উল্টো রথ, তো সেই রথের দড়ি একটু ধরছিলাম। আসলে সোজা রথের দিন আমার যেহেতু নিমন্ত্রণ ছিল, সেহেতু আমি জগন্নাথ দেবের দর্শন করতে যেতেই পারিনি, সময় হয়নি, তাই আজকে একটু জগন্নাথ দেবের দর্শন করলাম। আসলে মনটা বড্ড খুঁতখুত করে, বছরে
একটা বাড়ি তো হয়, তো ঠাকুরের যদি একটু দর্শন না করি। আর আমরা ছোটোবেলা থেকে শুনেছি জগন্নাথ দেব প্রচণ্ড অভিমানী একজন ভগবান। তার যেহেতু এই অবতারের যেহেতু হাত পা কিছুই নেই, সেহেতু আমরা যদি তাকে সাহায্য না করি, সে তবে মাসির বাড়ি থেকে নিজের বাড়ি কি করে ফিরবে। ছোটোবেলায় যখন আমরা রথ টানতাম তখন সবাই এই কথাগুলো বলতো, তো এগুলোই মনে পড়ে আর খুব খারাপও লাগে। তাই দেখো একটু রথের দড়ি টেনে প্রণাম করে মেলাটা ঘুরে দেখলাম। তবে চলো বন্ধু, আজ আসি, কাল আবার আসবো নতুন ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো লাইক করো।